এক পাশে সবুজ আর এক পাশে নদী। রূপনারায়ণ নদী, বোটিং এরও সুবিধা রয়েছে। আগামী দিনে প্যারাগ্লাইডিং। এই পর্দাটা আমি যখনই সরিয়ে দেব, এক অদ্ভুত রোমহর্ষক জায়গা। কিন্তু ঘুম থেকে উঠেই দেখি যে এইখানে কুয়াশা জমেছে। এখান থেকে নাজারাটা কিন্তু নদীতে এখন এই চর পড়েছে। তারা এখন ফিরছে ঘরে। হালকা একটা মৃদু হাওয়া। মা এখানে আসেন। ইটালিয়ান ফুড, এই টোটাল যে খাবারগুলো আপনাদেরকে দেখালাম, সর্ষে ধরে ধরে পড়ছে। আমার মনে হয় না তোমরা এরকম কোনো রিসর্টে এসছো যেখানে শিল্পাঙ্গন অর্থাৎ শিল্পের সাথে সাথে যারা ধরুন রুমে থাকছেন না, জাস্ট লাঞ্চ বা ডিনার বা ইভিনিং স্ন্যাক্সের জন্য একটু টাইম জাস্ট স্পেন্ড করতে আসছেন, তো ওনাদের জন্য রেস্টুরেন্ট তো ওপেন থাকছেই। একেবারে মিনি গোয়ার মতো একটা লুক এখানে। আজকে 8ই ফেব্রুয়ারি রবিবার, আর আজকে নতুন আরেকটা জার্নি শুরু করলাম। হাওড়া স্টেশন থেকে আজ যাত্রা করছি তমলুকের উদ্দেশ্যে। তমলুক যাওয়ার অনেকগুলো অনেকভাবেই যাওয়া যায়, যদিও ট্রেন পথে যাওয়াটা খুব বেটার হয়। আমি যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে 38053 হাওড়া হলদিয়া গ্যালোপিন লোকাল, যেটা 9টা বেজে 20 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পৌঁছাবে তমলুকে 11টা বেজে 17 মিনিট। তমলুক পৌঁছে গেলাম 12টা বেজে 10 মিনিট। বেশ কিছুটা দেরিতে ট্রেন পৌঁছালো। স্টেশন থেকে নেমেই আমরা টোটোতে উঠে গেছি। এবার বলি আপনাদেরকে, আজকের গন্তব্য আমাদের জোনাকি। ঠিক আছে, এই জোনাকি রিসর্টে আমরা যাচ্ছি। না, জোনাকি যে পতঙ্গ, সেই পতঙ্গ না, তবে হ্যাঁ রাত্রিবেলা কিন্তু সেই পতঙ্গের মতোই দেখতে লাগবে, তার কারণ নদীর ধারে। আর আমার সাথে যে আজকের টিম মেম্বার যারা রয়েছে, এই যে রয়েছে, আর সামনে রয়েছে আরও একজন। এই যে দেখাল না, এই কিন্তু জাপানে থাকে, আমাদের সাথে জাপানি লোক। মিনিট 10-এর মধ্যে আমরা টোটো থেকে নামলাম। আর আজকেই আমাদের ঠিকানা জোনাকি। জোনাকিতেই আগামী 2 দিন আমরা কিন্তু থাকবো। চারপাশে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেটা তো উপভোগ করবই, সাথে সাথে এরকম এই যে একটা সুন্দর আস্তানা, এই যে লেখাটা লেখা রয়েছে দেখো, এক টুকরো আলো জোনাকি। আসার সঙ্গে সঙ্গেই মেন গেটে তোমাকে স্বাগত জানাবেন ওনারা। এখান থেকে যদি আমি দেখাই একটা কোণ থেকে, তাহলে কিছুটা ঠিক এরকম। এই যে লেখা রয়েছে বড় করে জোনাকি। বিভিন্ন মানুষের অবয়ব, তারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এখানে রয়েছেন। অসম্ভব সুন্দর না দেখতে এটা লাগছে। গত 22শে জানুয়ারি থেকে সকলের জন্য খুলে গেছে এই জোনাকি। খুব সুন্দর একটা লাইন লেখা, যেথা মন মজে রোজ চুপ কথায়, টুকরো টুকরো আলোর রূপ কথায় জোনাকি, যেটা হোটেল, রেস্টুরেন্ট আর শিল্পাঙ্গন। এ তো গেল বাইরেটা, এবার চলো ভিতরটা দেখাই। এই জোনাকি যে জায়গাটা, এটা আমি কেন চুজ করেছি এখানে আসার জন্য, কেন চুজ করেছি, তুমি এখানে গাড়ি নিয়েও, নিজস্ব গাড়ি যদি থাকে সেটা নিয়েও আসতে পারো। যারা বাইকাররা রয়েছে, বাইক নিয়েও এখানে আসা যায়, সরাসরি তমলুক হয়ে এখানে আসতে পারো। বাইরে থেকে আমি দেখাতে পারছিলাম না, এখানে কিন্তু এই ধরনের যে আইডলগুলো রাখা রয়েছে, দেখতে ভারী মিষ্টি লাগছে দেখতে। এটা মেনলি পার্কিং এরিয়া, এখানে বাইক বা বড় গাড়ির ক্ষেত্রে এই জায়গাটাতে রাখা যাবে। অনেকটা বড় এরিয়া, এবং এখানে একদম সামনে একটি বিশাল বড় গণেশজির মূর্তি রয়েছে। এবার তোমাদেরকে দেখাই এই জায়গাটাতে আমি কেন এসেছি, কেন চুজ করেছি এই জায়গাটা। এটা এমন একটা জায়গা না, যেখানে তুমি একদম প্রকৃতিকে ছুঁতে পারবে, নিজের থেকে ছুঁতে পারবে। তার কারণ এই সোজা চলে গেলেই রয়েছে রূপনারায়ণ নদী। দেখো ওইদিকে কিন্তু এই নৌকাটা যাচ্ছে, এটা হয়তো মাছ ধরার নৌকা। এরকম একটা জায়গা, এই যে এখানে আমরা থাকবো। এটা রয়েছে রেস্টুরেন্ট, এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট, জোনাকি নিজস্ব রেস্টুরেন্ট। সাথে সাথে এই রকম একটা অ্যাম্বিয়েন্স, রূপনারায়ণ নদী, সেই নদীর এই যে কিছুটা এখানে চর পড়েছে, এরকম একটা জায়গা। উফ, অসাধারণ অসাধারণ। নিরিবিলিতে সময় কাটানোর জন্য এরকম একটা গার্ডেন রয়েছে, সাথে বসার জায়গা রয়েছে অনেক। রাত্রিবেলা কিন্তু অপূর্ব লাগে। আমি রাত্রিবেলা দেখার জন্য সত্যি আমি অপেক্ষা করছি, রাত্রিবেলাটা ঠিক কেমন লাগে। নামের সাথে কিন্তু খুব আমি রিলেট করছি জোনাকি। ঠিক আছে, জোনাকিরা কিন্তু আলো দেয় আমাদের। ওই দিক থেকে আরও এরকম যে নৌকাগুলো আসছে আমি দেখতে পাচ্ছি, এই দেখো অনেকগুলো নৌকা, সেগুলো ওনার সবই মাছ ধরার নৌকো। ও হ্যাঁ, বলে রাখি তোমাদেরকে, এখান থেকে কিন্তু বোটিংয়েরও সুবিধা রয়েছে। আগামী দিনে প্যারাগ্লাইডিং সেটাও করা যাবে। তোমার এখানে থাকা সাথে সাথে এই অ্যাটাচড যে রেস্টুরেন্ট,
আরেকটা ব্যাপার যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, মনে করো তুমি থাকবে না এখানে, ঠিক আছে, কলকাতা থেকে কোনো ট্যুরে বেরিয়েছো, থাকবে না, তাহলে কিন্তু তুমি এই রেস্টুরেন্টে নিজেও মানে এমনি আসতে পারো, না থেকে খাবার খাওয়ার জন্য তুমি আসতে পারো। এটা এখনও অবধি আন্ডার কনস্ট্রাকশন, বেশ কিছু জিনিস এখনও তৈরি বাকি, যেরকম এখানে একটা চায়ের টেক হচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা এরকম ফিল্ড এরিয়া, আমি বাইরের পোর্শনটা খানিকটা দেখানোর চেষ্টা করি। মা দুর্গার একটি মূর্তি এখানে রাখা রয়েছে, অসম্ভব সুন্দর শিল্পকর্ম। আমার মনে হয় না তোমরা এরকম কোনো মানে রিসর্টে এসছো যেখানে শিল্পাঙ্গন অর্থাৎ শিল্পের সাথে সাথে টোটালটা থাকা, সাথে সাথে এই প্রকৃতির মাঝে থাকা, এবং দারুণ একটা জায়গা। খোলা আকাশের নিচে বসে খানিকটা আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা খুবই মনোরম। এবার আমি একটুখানি ওই দিকটাতে নিয়ে যাই, তো এই গার্ডেন যে এরিয়াটা সেটা তোমাদেরকে দেখাবো। চারিদিকেই যেদিকেই তুমি তাকাবে না কেন সবুজে সবুজ, চারিদিকটাতে এত গাছ দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গাটা। আর এটা হলো মেন এন্ট্রেন্স। আমি এর আগে অনেক প্রপার্টি ভিজিট করেছি, মানে অনেক জায়গাতেই থেকেছি, এইরকম সুন্দর প্রপার্টি বলা চলে আমি কখনো থাকিনি, মানে এতটাই সুন্দর এটা। চারিদিকে যে দিকটাতে তুমি তাকাবে সেখানেই এই শিল্পকর্ম সেটা কিন্তু তোমার চোখে ধরা পড়বে। এগুলো কিন্তু লাইট জ্বলে, জাস্ট ওয়াও, পুরোটাই কিন্তু এরকম পোড়ামাটির কাজের ওপর তৈরি করা। এখানে তৈরি হচ্ছে একটা সুইমিং পুল, যে সুইমিং পুলটাতে আগামী দিনে যখন আমরা আসবো, আমি মানে এটা এমনই একটা জায়গা না, যখন তুমি একবার আসবে তারপর কিন্তু আবার আসতে মানে পছন্দ করবে, তার কারণ এখানে রূপনারায়ণ নদী, তাছাড়া এই তোমার সুইমিং পুল, চারিদিকটাতেই মানে এত একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটা অনুভূত করবে। দেখো এই সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি, কি সুন্দর, দারুণ। এবার একটুখানি আমি এই পাশটাতে নিয়ে যাই তোমাদের, মানে এই যে গার্ডেন এরিয়াটা, মানে এত মানে চারদিকে এই রং বেরঙের ফুল, তার মাঝখান থেকে এভাবে মানে যাচ্ছি, আর এতটাই সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা তো দারুণ লাগছে চারপাশটা। যারা একটু প্রকৃতি ভালোবাসো, যারা নিরিবিলি থাকতে ভালোবাসো, তাদের জন্য একদম মনোরম পরিবেশ। কি ফুল নেই এখানে, আমি তো সব রকমের ফুলই দেখতে পাচ্ছি, মানে এরকম ফুলের বাগান, সাথে সাথে এত সুন্দর একটা রিসর্ট। তুমি এই ফ্রেমটা দেখলে বুঝতে পারবে একসাথে ফুল, ওই ফুলগুলো আমার দারুণ লাগছে, পার্পল কালারের, তারপরে আরও ফুল। আর এই হচ্ছে আমাদের থাকার আস্তানা, ঠিক আছে, আমি যাব একটু পরে যেখানে। আর এ পাশেও রয়েছে ফুল, এই মাঝখানে রাস্তা দিয়ে আমি আসলাম, আর ধরা দিচ্ছে এই রূপনারায়ণ নদী। এবার ভাবো এরকম একটা জায়গা, সেই জায়গাটাতে মোটামুটি 2 দিন থাকার জন্য কিন্তু আদর্শ। এ তো গেল মানে দিনের কথা, একদম রাত্রিবেলা হবে আসল রাত্রিবেলা কীরকমটা লাগে সেটা তো দেখাবোই। মনে করো হাঁপিয়ে গেছো, একটু বসারও জায়গা রয়েছে। আচ্ছা, অনেকক্ষণ বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখালাম, এবার চলো রুমে নিয়ে যাই তোমাদের। প্রবেশ করতেই তোমার চোখে পড়বে এই এরিয়াটি, যেটা রিসেপশন এরিয়া। এখানে বসে তুমি ওয়েট করতে পারবে বা কিছুটা সময়ও কাটাতে পারবে এই অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝে। চারদিকটাই কিন্তু অসম্ভব সুন্দর। নমস্কার স্যার, ওয়েলকাম টু জোনাকি। আমাদের 3rd ফ্লোরে রুম রয়েছে, যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে আগামী 2 দিন থাকবো আমরা। এই হলো সেই রুম, অসাধারণ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা। মেনলি এখানে থাকার মেন উদ্দেশ্যটা যেটা, সেটা লুকিয়ে রয়েছে এই পর্দার ওই পারে। তবে এই টোটাল যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু দুর্দান্ত সুন্দর। চলো আগে তোমাদেরকে দেখাই, এই পর্দাটা আমি যখনই সরিয়ে দেব, বাইরের যে দৃশ্য সেটা কিন্তু ধরা পড়বে। এই সুন্দর গার্ডেন থেকে শুরু করে টোটাল এই দৃশ্যটা, যেটা অন্য অনেক জায়গায় মিসিং থাকে, মানে এই প্রকৃতিকে তুমি পুরোপুরি ছুঁতে পারবে, স্পর্শ করতে পারবে, এরকম জায়গা কিন্তু আমরা খুব কমই দেখতে পাই। মানে আমরা এত কংক্রিট নির্ভর হয়ে যাচ্ছি যে প্রকৃতিকে ছুঁতে পারি না। এবার একটুখানি এই ইনডোরের যে ব্যাপারগুলো সেটা তোমাদেরকে একটু দেখাই। প্রথম কথা, রুমের ভিতরের যে অ্যাম্বিয়েন্স সেটা তো আর বলার কিছু অপেক্ষা রাখে না, এতটাই সুন্দর। সব লাইটিং এগুলো এতটা সুন্দর করে করা, হ্যাঁ, পুরো চারদিকটাতে। এখানে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, তারপরে একটা টিভি রয়েছে, আচ্ছা ছোট্ট টেবিল রয়েছে একটি, এবং এখানে দুজনে আড্ডা মারতে পারবে সেরকম একটি জায়গা রয়েছে। মানে এখানে বসে তুমি প্রকৃতি দেখতে দেখতে তারপর কিন্তু হালকা করে কফি খেতে পারো। রাতের আলোতে এই যে টোটাল যে অ্যাম্বিয়েন্সটা সেটা খুব সুন্দর লাগবে। একটা বড় সড়ো বেড রয়েছে, যে বেডে 3 জন আরামসে মোটামুটি শুতে পারবে। এই জায়গাটা ওয়ার্ডরোবের, আমাদের যে জিনিসগুলো সব এখানটাতে আমরা রেখেছি। রুমের এদিকের যে পোর্শনটা সেখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে। আমি যদি এই কোণা থেকে দেখাই তাহলে দেখো কতটা সুন্দর, এবং প্রত্যেকটা জায়গায় এই যে ব্র্যান্ডটা সেটা কিন্তু রয়েছে, এক টুকরো আলো জোনাকি। ফাইনালি আমি চলে আসলাম বাথরুম এরিয়াতে। এই হলো বাথরুম এরিয়া, বিশাল বড় বাথটব রয়েছে, আর ওয়েস্টার্ন তোমার এখানে টয়লেট,
শাওয়ার টাওয়ার সবই রয়েছে এখানে, গিজার শাওয়ার সবই রয়েছে এখানে। যে জিনিসগুলো প্রোভাইড করা হয়, যেগুলো ম্যান্ডেটরি জিনিস, সেগুলো প্রোভাইড করা হচ্ছে এখানে, সাবান, শ্যাম্পু, সেগুলো সবই। আমরা মোটামুটি অনেকক্ষণই এসছি, এবার কিন্তু স্নান করে খাওয়ার পালা। 3টে বাজতে 5 মিনিট বাকি, খাওয়ার টেবিলে সবাই কিন্তু বসে পড়েছে, আমাদের টিম সবাই বসে পড়েছে, এবার শুধুমাত্র আমারই বসা বাকি। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি শুধুমাত্র মানে এই মানে রেস্টুরেন্টটাতে আসতে চান, মানে শুধুমাত্র মনে করুন আপনি থাকবেন না, যেটা আমি আগেও বললাম, তাহলে কিন্তু সেটা পসিবল, ঠিক আছে। মানে এখানে কিন্তু আপনি এসে শুধুমাত্র আপনার মধ্যাহ্ন ভোজটা বা ডিনারটা সেটা কিন্তু সারতে পারেন। আমরা যে যে জিনিসগুলো এখানে অর্ডার করেছি সেটা হচ্ছে ভাত, ডালটা রয়েছে এই যে ডাল, তারপর হচ্ছে আলু ভাজা, চিকেন কষা, আর সালাড তো রয়েছে, সাথে রয়েছে চাটনি, একদম বাঙালি ভোজ। একদম বাড়ির মতো রান্না, যা খিদে পেয়েছিল আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। যদি এরকম গ্রাম্য পরিবেশে সাথে সাথে দেশি চিকেন পাও তুমি, তাহলে কেমনটা লাগবে। সাথে আবার এরকম একটা মানে প্রিপারেশনটার ওপরে ধনে পাতাও ছিল, নাও এক গাল খেয়ে নাও। আর সব শেষে ডেজার্টে রয়েছে মাখন, একদম শাহি টুকরা, এগুলো খেলে আমি আরাম পাই। আহা, খাওয়া দাওয়া করে একটুখানি বসে পড়লাম, কেননা এই যে জায়গাটা আপনাদেরকে দেখালাম, এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর জায়গা। এখানে একটু রেস্ট নিচ্ছি এখন, আর একটু পরে আবার বেরাবো। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু এই গাড়ি করে, মানে এখানে টোটো করেই আর কি বিভিন্ন যে সাইট সিনগুলো সেগুলো আপনারা করতে পারেন। টোটোতে মোটামুটি ওই মিনিট 15 থেকে 20 মিনিট লাগলো। এই বর্গভীমা মন্দির, বর্গভীমা মায়ের মন্দির, এগুলো মন্দিরের একদম সামনের অংশটা। চলো ভিতরটাতে যাওয়া যাক। এটা কিন্তু অবশ্যই সাইট সিনে তোমাদেরকে রাখতে হবে। প্রবেশের একদম শুরুতেই রয়েছে লেখা শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির, 51 পীঠের এক পীঠ শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির। প্রবেশ করলেই আপনার চোখে পড়বে এই মন্দিরের মূল অংশ। আর এদিকেও রয়েছে নাট মন্দির, আর এ পাশটা খানিকটা ঠিক এরকমটা, এই নাট মন্দিরের এই অংশটি, চূড়ার অংশটি এখান থেকে আপনাদেরকে দেখাই। সুন্দর একটি প্রকৃতি মানে মাঝে এরকম একটি জায়গা, সত্যি দারুণ। আমি আপনাকে মন্দিরের একদম ইনার পোর্শনটা, একদম ভিতরের অংশটায় এবার নিয়ে চলি। ওপরের পার্টটাতে বেশ কিছু এরকম যে মহাদেব দেখতে পাচ্ছি, বিভিন্ন যে দেবদেবীর মানে মূর্তি, সেগুলি কিন্তু রয়েছে এখানে। রাধাকৃষ্ণকেও দেখা যাচ্ছে এবং সিংহাসনের মধ্যে মা এখানে আসীন, মায়ের যে রূপ সেটা আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এবং প্রচুর ভক্ত তারা কিন্তু আসছেন বছরের বিশেষ সময়গুলোতে, তারা তো এরকমটা আসেন এবং প্রত্যেক দিনও মানুষজনের এখানে সমাগম হয়ে থাকে। এখানে জবা ফুলের মালায় মা এখানে সুসজ্জিতা। পরবর্তীতে জায়গাটাতে আমরা চলে আসলাম ভারত সরকারের এই যে পুরাতত্ত্ব সংগ্রহালয়, ঠিক আছে, যেটি হচ্ছে তমলুক মিউজিয়াম নামে পরিচিত, যেখানে অনেকগুলো গ্যালারি রয়েছে, যে গ্যালারির মধ্যে বেশ কিছু জিনিসপত্র যেগুলো তমলুকেরই মানে এখানেই পাওয়া গেছে, সেই জিনিসগুলোই কিন্তু এখানে রাখা রয়েছে, স্টোর করে রাখা রয়েছে। একটু দেখাই তোমাদেরকে। পোড়ামাটির তারাযুক্ত পটশিল্প, মহিষাদল, পাথরের চাকা, এই যে এগুলো সব এখানে কিন্তু পাওয়া গেছে। চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই যে ভগ্নপ্রায় বাড়িটা, প্রায় ভেঙে গেছে বললেই চলে, এটি হলো তমলুক রাজবাড়ি। একটা সময় এখানেই রাজরাজার প্রাসাদ সেটা ছিল, অনেক কিছু এখানে কিন্তু হতো, সেটা এখন এই অবস্থা। আপনার ঘোরার লিস্টে কিন্তু এই জায়গাটাতেও আপনি রাখতে পারেন। দেখুন একদম জরাজীর্ণ অবস্থা পুরোপুরি রাজবাড়ির। ওই জায়গাটা পুরোপুরি লোহার যে রড, সেই রডগুলো দিয়ে রাখা হয়েছে। আলোটা ধীরে ধীরে কমে আসছে বিকেলবেলার টাইমটাতে। এক অদ্ভুত রোমহর্ষক জায়গা কিন্তু এই তমলুক রাজবাড়ি। চারদিকটাতেই পুরোপুরি এরকম ভগ্নপ্রায় অবস্থা। দেখুন আমি ভিতরে তো প্রবেশ করলাম, এই ভিতরের অংশটা এটা, কিন্তু এই মানে এই নিচের অংশটা তো এরকম ঘর রয়েছে, ঠিক আছে। আর তখনকার দিনে এরকম মানে অনেকটা যেহেতু বড় ছিল, নিচেও গুপ্তধন লুকানোর জন্য
এরকম কিন্তু জায়গা থাকতো। এই রাজবাড়ির পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস। এক একটা খাম্বা যেন সে যুগের কাহিনীর কথা এখনো বহন করে চলে। ভিতরে ঢোকার সময়টাতে আমি যেটা দেখালাম আপনাদেরকে, একদম নিচের অংশটা, এই হচ্ছে গুপ্ত পথ, গোপন পথ। এই গোপন পথ দিয়ে কিন্তু যদি কোনো রকম কোনো সমস্যা হতো তাহলে এখান থেকেই বেরিয়ে যাওয়া হতো। এই সেই জায়গা, দেখুন কীরকমটা অবস্থা এখন হয়ে আছে এই রাজার দরবার। চারিদিকে এই ইটগুলো সব ভেঙে গেছে, দেয়ালগুলো সব ভেঙে গেছে। তবে আপনারা যদি আসছেন দর্শন করতে এখানে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো সচেতন থাকুন, তার কারণ যে কোনো সময় কোনো রকম কোনো বিপদ ঘটতে পারে। ভিতরে এই যে লোহার রডগুলো রাখা হয়েছে এই কারণের জন্যই রাখা হয়েছে। দুটি মূর্তি এখানে রাখা রয়েছে, একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং আরও একটি হলো রাজা সুরেন্দ্রনাথ রায়। উনি ছিলেন এই লবণ আইন অমান্য আন্দোলন সহসভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন এই রাজা সুরেন্দ্রনাথ রায়। আর আমার নিশ্চয়ই নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক, তার পরিচয় দিতে হবে না। ধীরে ধীরে অন্ধকার হতে চললো আর আমরাও এবার বেরাচ্ছি রাজবাড়ি থেকে। মানে সত্যি জোনাকিতে এসে, জোনাকি রিসর্টে এসে এই সুন্দর সুন্দর জায়গাগুলো সাইট সিন না করলেই নয়, এগুলো কিন্তু করতেই হবে অবশ্যই। আপনারাও যদি আসছেন জোনাকিতে তাহলে অবশ্যই এই তমলুক রাজবাড়িতে আসবেন আপনারা। রাজবাড়ির ঠিক পিছনের অংশটাতে একটি মন্দির রয়েছে, রাধা মাধব জিউর মন্দির। মন্দিরে যিনি আরাধ্য দেবতা রাধা মাধব, তিনি কিন্তু এখানে রয়েছেন। নিত্য পুজো হয়ে থাকে এখানে রাধা মাধবের। এই মন্দিরটি কিন্তু মানে এই রাজবাড়ির একদম লাগোয়া, মানে রাজবাড়ির যে দেওয়াল, সেই দেওয়ালের সাথেই। পিছনটা দেখালে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন এই যে রাজবাড়ি দেওয়াল, এই যে এটা মন্দিরটা, এটা পরে সংস্কার করা হয়েছে। তমলুক ঘুরতে আসলে আরও একটি জায়গা, এই যে শহীদ মাতঙ্গিনী হাজরা। আমরা সবাই জানি মাতঙ্গিনী হাজরার নাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার যে এই যে মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে, তার কারণ এই স্থানেই মাতঙ্গিনী হাজরাকে গুলি করা হয়। মাতঙ্গিনী হাজরা এখানে গুলিবিদ্ধ হন, বীরাঙ্গনা তাকে বলা হয়। আমরা পড়েছি তার কথা বইতে। এখানে টোটাল এই ফলকে লেখা রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের তিনি অমর শহীদ ছিলেন, তার জন্ম এবং মৃত্যুর সালও এখানে লেখা রয়েছে। এই জায়গাটা তোমরা ঘুরে আসতে পারো, তার কারণ এখানটাতে এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো একটি এখানে জলাশয় রয়েছে। তার ঠিক পাশেই এরকম একটি স্মৃতিস্তম্ভ রাখা রয়েছে, শহীদ মাতঙ্গিনী স্মৃতিস্তম্ভ। বেশ কিছু লেখাও এখানে লেখা রয়েছে। আমার ভিডিও যারা দেখছেন অনেকেই রামকৃষ্ণ মিশন থেকে পাস আউট, তারা কিন্তু এই তমলুকের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বিদ্যালয় অথবা এই টোটাল রামকৃষ্ণ মিশনটাও আপনি তমলুক আসলে এই মানে বাকেট লিস্টে রাখতে পারেন। এই জায়গাটি আপনি টোটালি ঘুরে দেখতে পারেন। এখন যেহেতু রাত হয়ে গেছে, আমি তাই জাস্ট আমি দেখিয়ে দিলাম। সব স্বামী বিবেকানন্দ সম্পর্কে লেখা রয়েছে, সবটাই অমৃতবাণী লেখা রয়েছে এখানে। এই মুহূর্তে সন্ধ্যাবেলার যে প্রার্থনা সেটা হচ্ছে। এই যে শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি এখানে রাখা, এবং এটা শুনতে কিন্তু খুব ভালো লাগে। জোনাকিতে ছিলাম আর এখন চলে এসেছি শালুকে। এই জোনাকি মানে একসাথে বলা যেতে পারে এইটাও কিন্তু এই জোনাকিরই পার্ট অফ, ঠিক আছে। তো এখানে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাতে বলবো, অসাধারণ সুন্দর। এখানে একটু চায়ে ব্রেক হচ্ছে, আমরা ফিশ ফ্রাই আর চায়ে চুমুক দিচ্ছি। এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে চায়ে চুমুক বানতা। আচ্ছা, এই হলো শালুক, মানে আমরা যে ভিতরে রেস্টুরেন্টের ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা তোমাদেরকে দেখালাম। বাইরেটাও কিন্তু অসাধারণ। সে দুপুরবেলা বেরিয়েছিলাম আমরা সাইট সিনে, আর এখন ফিরলাম আবারও আমাদের রিসর্টে। 8:45 বাজে। রাতের বেলায় কিন্তু একদম অন্য রকম লাগে, বলা যেতে পারে একদম মায়াবী পরিবেশ। তো গণেশ ঠাকুরের কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে, লাইটটা জ্বলছে, বড় করে লেখা জোনাকি। এবং সন্ধ্যাবেলার এই ভিড়টা চোখে পড়ার মতো, তার কারণ যারা মনে করো মানে হোটেলে থাকবে না, তারা কিন্তু রেস্টুরেন্টে খেতেও আসে। বেশ অনেক মানুষের সমাগম হয়েছে। এই যে ফিল্ডটা রয়েছে এখানে, তারা কিন্তু তাদের যে ইভিনিংয়ের খাবারটা সেটা খাচ্ছে। আর এই দিকেই রয়েছে রূপনারায়ণ। দিনে একরকম আর রাতে কিন্তু একদম অন্য রকম। এই সুন্দর প্রকৃতি এখানেই যেন বোঝা যায়। এই হলো একদম ফ্রন্ট সেকশনটা, যেখান থেকে আমরা প্রবেশ করব আবারও আমাদের রুমে। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে রাত 10টা বাজতে 5 মিনিট বাকি, 9:55। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাতের খাবার সেটা খাবো। হালকা একটা মৃদু হাওয়া সেটা বইছে, আর যেহেতু একদম রূপনারায়ণের ধারে বসে রয়েছি, তাই হাওয়াটা আমি খুব বেশি উপলব্ধি করছি। এই যে অ্যাটমসফিয়ারে
মনে হচ্ছে না যে কোনো একজন মানুষ যদি থাকতো, মানে শখের মানুষ যদি থাকতো, একে তো এটা প্রেমের মাস, একদমই তাই। তার সাথে এই রকম একটা অ্যাটমসফিয়ার, তার সাথে এই রকম একটা রিসোর্ট, সব মিলিয়ে জোনাকি সত্যি কিন্তু একটা জলজল করছে, তাই তো? একদমই তাই। মনে হচ্ছে যে এইটা একটা যদি সত্যি মনের মানুষ থাকতো, সত্যি ভালো হতো সেটা। রাতের খাবারে আমাদের আজকে যেটা রয়েছে, আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে তন্দুরি রুটি আর হচ্ছে ডিমের কারি। এরকম মাখো মাখো একটা ব্যাপার, এই যে গ্রেভির সাথে এরকম মেখে হালকা করে মুখে টানান, হাতে রয়েছে এরকম স্যালাড সুন্দর করে মাখিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ইতিমধ্যেই শুয়ে পড়েছি। আবার কালকে সকালবেলা উঠতে হবে, সকাল সকাল এই যে নাজারাটা সেটা আপনাদেরকে দেখাবো কেমনটা লাগে চারপাশটা। তাহলে আজকের মতো বিদায়। গুড মর্নিং। ঘড়ির কাটায় সময় এখন ওই 7:30 মতো বাজে। তো কালকে মানে ঘুমটা বেশ ভালোই হয়েছে। এবার দেখাই আপনাদেরকে এই জায়গাটা থেকে একটু বাইরের নাজারাটা দেখুন। এই দেখুন পুরো কুয়াশায় ভরা একদম, মানে মানে এই যে জলবিন্দুগুলো পড়েছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে আমি এগুলো আগে করতাম, মনে আছে? মানে এই নাম লেখার ব্যাপারটা আগে করতাম এখান থেকে। যাই হোক, আমরা এখন ফ্রেশ হব। আমাদের মাথার ওপরে যে কাঁচটা রয়েছে, এই জানলাটা রয়েছে, এখান থেকে দেখুন, এখান থেকে নাজারাটা কিন্তু জাস্ট অসাধারণ। ঠিক আছে, এখনও মানে এই জায়গাগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন, যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। এখান থেকে কিন্তু এই টোটাল এই রূপনারায়ণকে দেখা যাচ্ছে এবং এটা মানে কি বলবো, মানে এটা এক আলাদা সৌন্দর্য। সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এবার একদম মানে আমরা যেহেতু কালকে ঢুকতে দুপুর হয়ে গেছিলো, একদম সকালবেলা এখানে মানুষজন এই গাছগুলোর পরিচর্যা করে থাকেন। ঠিক আছে, পুরো ব্যাপারটা খুব মানে ইকো ফ্রেন্ডলি পুরো বিষয়টাই। আমরা টোটোতে উঠে পড়লাম, টোটাল টিম রয়েছে টোটোর মধ্যে। এবার প্রশ্নটা হলো কোথায় যাচ্ছি আমরা। এখানেই বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা তার বাড়িতে আমরা যাচ্ছি আজকে। ঘুরে টুরে আমরা সবাই চলে আসলাম। এবার সবাই এক এক করে স্নান করবো, কেননা দুপুর হয়ে গেছে এখন। একটা জিনিস দেখাই তোমাদেরকে, বাথরুম তো আমি কালকেও দেখিয়েছিলাম, কিন্তু যে জিনিসটা দেখানোর জন্য আসলাম, এখানে সব কিছুই কিন্তু এরকম ব্র্যান্ডিং করা। দেখো জোনাকি লেখা রয়েছে, ঠিক আছে? এটা শর্ট জেল, তারপর তোমার এইগুলো মানে শ্যাম্পু থেকে শুরু করে সবটাই কিন্তু এরকম ব্র্যান্ডিং করা। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো দেখে। স্নানটা সেরে এই যে ফিল্ডটা রয়েছে একদম রেস্টুরেন্টের সামনে, এই জায়গাটাতে আমরা বসে আছি। কিছুটা বলা যেতে পারে এই রোদ পোহাচ্ছি। আমি আপনাকে বলি মানে সব থেকে পছন্দের এখানে মানে এই জোনাকিতে আসলে যে জায়গাটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে এই ফিল্ডটা। ওইদিকেও একটা ফিল্ড আছে, কিন্তু এটা কেন ভালো লাগবে তার কারণ এখানে এই কর্নার থেকে এই যে নৌকা নিয়ে যাচ্ছে, ওনারা বালি নিয়ে যাচ্ছে। কিছু সময় পর এখান থেকেও যখন বোটিংটা শুরু হবে আপনারা দেখতে পারবেন। এই দৃশ্যগুলোর সাথে নিজের কল্পনাকে যখন আপনি মেলবন্ধন করবেন, এটা কিন্তু একটা দারুণ উপলব্ধি আপনার মধ্যে নিয়ে আসবে। দেখুন দারুণ একটা সিচুয়েশান। যদিও এই সময়টার পরে যখন বিকেলটা হবে তখন আরও বেশি ভালো লাগবে। টেবিলে অলরেডি চলে এসছে খাবার, আর আজকের খাবারে কি রয়েছে সেটার অনেক নাম কিন্তু আমারও জানা নেই। নাম তো জানবো, তার আগে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। মানে ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে বাঙালি ফুড, সাথে ইটালিয়ান ফুড, সব মিলিয়েই এই যে অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সে এরকম মানে একটা লাঞ্চ বা এরকম ডিনার করা, সেটা কিন্তু অসম্ভব সুন্দর। সে তুমি সর্ষে ইলিশই বলো না কেন বা অন্য যে কোনো খাবার, সিঙ্গেল আসো, বাবা মার সাথে আসো বা প্রেমিক বা প্রেমিকার সাথে আসো, সবার জন্যই আদর্শ ঠিকানা জোনাকি। এবার আর ওয়েট করব না, তাড়াতাড়ি করে মুখে চালান করব। চলুন, জোনাকির শেফ নমস্কার। চিকেন আলাকি, টাংরি, চিকেন টিক্কা, পনির, দিস ইটালিয়ান খাবার। আচ্ছা, ইটালিয়ান ফুড হচ্ছে আমাদের দই দিয়ে বানানো ব্রেড সাইড রোল। জোনাকি স্পেশাল। আচ্ছা, এটা জোনাকি স্পেশাল, এটা হ্যাঁ সাইড রোল খুব সুন্দর করে। আর এটা তো এটা লাচ্ছা পরোটা নান। আচ্ছা, না এটা লাচ্ছা পরোটা রয়েছে, এটা নান রয়েছে। এবার আর একটা মানে টেবিলে যাব আমরা। চলে এলাম এপাশের টেবিলে। হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে সর্ষে ইলিশ। হ্যাঁ, এটা বেবি সর্ষে ইলিশ। আচ্ছা, এটা কি আছে?
এটা হচ্ছে আমাদের মাশরুম মহারানী, বাহ, নামটা দিয়েই তৈরি হয়। নামগুলো বেশ খাসা। এটা এটা দই কাতলা, দই কাতলা, এটা কাশ্মীরি পোলাও, কাশ্মীরি পোলাও, এটা ভেজ পোলাও, ভেজ পোলাও, এটা আমাদের মিক্স ভেজ। মিক্স ভেজ। ভেজ বলতে সব রকম দিয়ে। হ্যাঁ, এই টোটাল যে খাবারগুলো আপনাদেরকে দেখালাম আমরা কিন্তু 5 জন অর্ডার করেছি। অনেকক্ষণ আমি ভিডিও করেছি আর জাস্ট পাচ্ছি না, হেভি খেতে। এখানে স্টার্টার থেকে শুরু করে সমস্ত আইটেমই রয়েছে, আর কোনো কথা না, পুরো খাবার হবে। এই যে ইলিশের ভাগ্য দেখুন, এই ইলিশটা ছিল এই জাস্ট এই রূপনারায়ণ নদীতে, এখন আছে প্লেটে, এবার চলে যাবে আমার পেটে, এবার চলে গেল আমার পেটে। বাস। আমি আছি তো নাকি? ইলিশ খাবো আমি, কাটা হোক আর যাই হোক। যারা খান না আপনারা তারা জানেন না যে ইলিশ মাছের টেস্টটা কতটা সুন্দর। রূপনারায়ণের ইলিশ মানে বিশাল টেস্টি। আর এই জোনাকি রেস্টুরেন্টে এত সুন্দর, এত পদ খেলাম, এত সুন্দরভাবে রান্না করে, এত সুন্দর ডেকোরেশন। ইলিশটা দেখেই আপনি দেখুন, আপনি দেখে আপনার জিভে জল আসছে নাকি বলুন দেখি? আসতে বাধ্য। তার জন্য আপনাকে জোনাকিতে আসতে হবে। এখন আর কোনো কথা না, আমার পেটে চালান করতে হবে তাড়াতাড়ি। ও উফ, আহ, ঝরে ঝরে পড়ছে। আমার কথা না, কার কথা আপনারাই কমেন্ট করে বলুন। সর্ষে ঝরে ঝরে পড়ছে। আহ, খাওয়া দাওয়া করে আমি একটুখানি পাইচারি খাচ্ছিলাম। যারা কাজে গেছিল সেই সকালবেলা, তারা এখন ফিরছে ঘরে। এই যে এরকম অনেক ভটভটি এই সময়টাতে বাড়ি ফেরার পথে ওরা যাচ্ছে। এতক্ষণ বাইরে ছিলাম, এবারে আসলাম রুমের মধ্যে। সত্যি দিনের আলোয় একরকম, আর রাতের আলোয় রুমগুলোর চেহারা সেটা কিন্তু একদম বদলে যায়। আমি একটু কম লাইট পছন্দ করি, মানে এখানে লাইট ছিল, সেই লাইটটাকে আমি বন্ধ করে দিয়েছি। মানে এই লাইটেও অসাধারণ লাগছে, তুমি দেখো, অসাধারণ। এবার রাত্রিবেলা যখন মানে একদম ঘুমাবো, তখনটা তো সব লাইট বন্ধ থাকবে, তখন ওই রাতের যে লাইটটা চলে সেটা থাকবে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো গোছানো। সব থেকে পছন্দ হয়েছে আমার এই জায়গাটা। এই জায়গাটা বসে তুমি চা বা কফি খেতে খেতে বাইরের এই যে নাজারাটা, সেটা টোটালটাই দর্শন করতে পারবে, এতটাই সুন্দর। আর আমাদের সবাই আমরা জানি যে বাথরুমটা সবার খুব পছন্দ হওয়া দরকার। এখানে কিন্তু এই জোনাকির বাথরুমটাও কিন্তু খুব লাক্সারিয়াস। একটু ক্লান্ত হয়ে পড়েছি, তার কারণ কিছুক্ষণ আমরা একটুখানি শুয়েও ছিলাম। 9:30 মতো বাজে। ভাবলাম যে রাতের খাবারটা খেয়ে নিই, কালকে আমাদের শেষ দিন, কালকে আমরা বাড়ি ফিরবো। রাতের খাবারে কি অর্ডার করলাম, আমি আর রমেনদা আছি, আমাদের সাথে বাকি যারা এসেছিল ওদের কাজের জন্য ওরা চলে গেছে। তো আমরা রাতের খাবারে যেহেতু অনেকটা লেটে লাঞ্চটা করেছি, তাই জন্য রাতের খাবার একদম লাইট, রুটি তড়কা, আমার প্রিয় জিনিস, সাথে একটুখানি স্যালাড, ডিম তরকা, ডিম তরকা। হ্যাঁ, ডিম তড়কা। তো এটাই অর্ডার করলাম। আর খাওয়া দাওয়ার পরে যদি এরকম মকটেল হয়ে যায়, এটা তোমার মশালা ড্রিঙ্ক রয়েছে, তাহলে তো ব্যাপারটা পুরো জমে যায়। গুড মর্নিং ফ্রম জোনাকি। তো সকাল সকাল, একদম সকালবেলাতে ঘুমটা মোটামুটি ভেঙে গেছে। আর তারপর ঘুম থেকে উঠেই দেখি যে এইখানে কুয়াশা জমেছে। কালকেও দেখেছিলাম আমি, এখানে কিন্তু কুয়াশা জমে, এই শীতকালটা, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। তো দেখো, এখান থেকে দেখো আমাদের ব্রেকফাস্টও অলরেডি চলে এসছে। আর রুম সার্ভিস যেহেতু এখানে অ্যাভেলেবেল রয়েছে, ব্রেকফাস্টে যেটা রয়েছে দেখো, এটা ছবির মতো না, এই জায়গাটার ছবির মতো। দেখো, দুটো এরকম চেয়ার রয়েছে, প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে খাবার খাওয়া, এক আলাদাই একটা ব্যাপার। তো যাই হোক, ফ্রুটস সাথে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে বাটার টোস্ট,
আর রয়েছে কফি। তোমরা চাইলে আরও অনেক জিনিস এখান থেকে অর্ডার করতে পারো। এখানে এই যে রয়েছে, এখান থেকে তোমরা অর্ডার করতে পারো। ব্রেকফাস্ট থেকে শুরু করে ভেজ ননভেজ সবটাই এখানে কিন্তু পাওয়া যায়। আমি সবটাই দেখিয়ে দিচ্ছি, এখানে প্রাইসগুলো এখানে লেখা রয়েছে, চাইলে তোমরা মানে পজ করে দেখে নিতে পারো। এমনিতে আবার মতো অনেকেই আছেন আপনারা যারা ঘুরতে পছন্দ করেন, ঘুরতে যান। একটা জিনিস আমার সাথে মনে হয় আপনারা একমত হবেন, সেটা হচ্ছে তৃপ্তি। যত টাকাই দিয়েই আপনি থাকুন না কেন, এই তৃপ্তি জিনিসটা অনেক জায়গায় মিসিং থাকে, সেটা কিন্তু এখানে রয়েছে। মানে আমি এই ব্রেকফাস্ট করতে করতে এই যে ছুতে পাচ্ছি সমুদ্রকে, নদীকে, প্রকৃতিকে, এই তৃপ্তিটা সব জায়গায় থাকে না। তার জন্য আসতে হবে আপনাদেরকে তমলুকের জোনাকিতে। ব্রেকফাস্ট করে আমি একটু চলে আসলাম টপে। একদম টপ থেকে কেমনটা লাগে চারপাশটা দেখুন। পুরো টোটাল এই যে নদীটা টোটাল দেখা যাচ্ছে, এখানে নৌকো দাঁড়িয়ে রয়েছে। এই পাশ থেকে টোটাল এই যে জায়গাটা, পুরো জায়গাটা মানে নিচে বসার জায়গাগুলো, গার্ডেন এরিয়াটা, ঠিক আছে। সুইমিং পুল যেটা আন্ডার কনস্ট্রাকশন, যেটা রেডি হচ্ছে, আগামী 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আপনারাও মানে যখন আসবেন আপনারা তখন পুরোপুরি ভালোভাবে এনজয় করতে পারবেন। পুরো এই জায়গাটা টোটালটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মানে নদীতে এখন এই চর পড়েছে এই জায়গাটা। কালকে আমি যখন বিকেলবেলা দেখছিলাম অনেকটা জল ছিল, ঠিক আছে, অনেকটা চওড়া, ওই পাশটা অনেকটা চওড়া নদীটা। আপনি এখানে আসলে এক পাশে সবুজ আর এক পাশে নদী, এই জিনিসটাই দেখতে পারবেন। গ্রাম্য পরিবেশে ধান রোপণের কাজ চলছে, যেদিকেই তাকাবো সেদিকেই এরকম সবুজ দেখতে পাওয়া যাবে। আর এদিকে এই বিশাল যে জলরাশি সেটা দেখা যাচ্ছে। ওই পাশে এই দেখুন আর একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে। অনেকে আছে যাদের মানে ওই ভিড়ভাড়টা পছন্দ নয়, একটু নিরিবিলিতে থাকা মানে তারা পছন্দ করেন। আমি যেরকম একটু অফবিট পছন্দ করি, তাদের জন্য আদর্শ ঠিকানা। মানে উইকেন্ডে বা উইকের মধ্যে, উইকেন্ডেই আমি বলবো বেশি করে, তার কারণ উইকেন্ডে এরকম একটা জায়গা, যে জায়গাতে একদম পুরো তুমি প্রকৃতির মধ্যে, একদিকে গ্রামের মধ্যে, তারপর নদীর যে ফিলটা সেটা নেওয়া, এরকম একটা জায়গা, মারাত্মক একটা ফিলিংস। এই গাছের পরিচর্যা কিন্তু প্রত্যেক দিন চলে। অনেক গাছ, অনেক ফুল গাছ থেকে শুরু করে বড় বড় গাছ, সে গাছ রয়েছে। আর এই পথ ধরে হাঁটতেও কতটা সুন্দর লাগে। এদিকে কাকুর রয়েছেন, তিনি কিন্তু জল দিচ্ছেন, সকালবেলা করেই জল দেওয়া হয়। এই জলটা সকাল বিকেল 2 বেলাতে। এই টোটাল প্রপার্টির মধ্যে এই কর্নারের জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, তার কারণ এই কর্নার থেকে টোটাল প্রপার্টিকে দেখা যায়। আর এই জায়গাটা যেহেতু একদম মানে নদীর একদম কাছে, আমি এখানে বসেও কিছু খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারি। সকাল সকাল একটুখানি বেরিয়ে পড়েছিলাম এই গ্রামে ঘুরবো বলে। জায়গাটা দেখুন শুধু, মানে গ্রাম্য পরিবেশ আপনাকে পুরোপুরি ধরা দেবে। হ্যাঁ, এরকম গ্রামের রাস্তা, হ্যাঁ এই জায়গাটাতে একটুখানি এবড়ো খেবড়ো ব্যাপার, এই যে ভেঙে গেছে, রাস্তা ভেঙেও গেছে এরকম জায়গা। এখানে দেখুন কোনো অ্যাঙ্গেলে কি আপনার মনে হচ্ছে এটা নদী, পুরোপুরি কিন্তু সমুদ্র, সেই ফিল দেবে এরকম একটা জায়গা। আর আমরা যখন ওই দিক থেকে যখন আসছিলাম মনে হচ্ছিল এখানেই রাস্তা শেষ, কিন্তু না, শেষ না, এই রাস্তা চলে গেছে আরও সামনে। একজন এই পাতাগুলো নিয়ে যাচ্ছে, শুকনো পাতাগুলো বাড়িতে গিয়ে হয়তো জ্বালানির কাজে ব্যবহৃত হবে। আমরা তো এখানে ঘুরতে এসেছিলাম, মোটামুটি 2 দিনের আউটিংয়ে এসেছিলাম, বেশ ভালোই ঘুরলাম। কিন্তু কালকে হঠাৎ করে শিল্পী গৌরাঙ্গ কুইল্লা, যাকে আমরা কলকাতায় বিভিন্ন দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করতে দেখি, মূর্তি স্থাপন করতে দেখি, তার বাড়িতে আমরা কেন হঠাৎ করে গেছিলাম, তার কারণ পরে আমরা জানতে পারি যে এই যে প্রপার্টি, এই প্রপার্টি কিন্তু শিল্পী গৌরাঙ্গ কুইল্লার, তার নিজস্ব প্রপার্টি এটা। তো তার বাড়িতে তাই জন্যই আমরা গিয়েছিলাম, এবং তার সাথে আমাদের দেখাও সেটা কিন্তু হয়েছে। কিছু উত্তর দেওয়ার আগে তোমার দর্শকদের নমস্কার জানাই। সকলকে আমার নতুন বছরের শুভেচ্ছা। শিল্পচর্চার 2টো দিক আছে, একটা হচ্ছে সামাজিক বার্তা বা সামাজিক প্রসঙ্গে কিছু কথা আমরা শিল্পের মাধ্যমে বলি, প্লাস বিনোদন। আমি তো আমার শিল্প মূলত বিনোদনমূলক,
এটাও তো বিনোদনমূলক। আজকে তোমার সকাল থেকে এসে যদি ভালো লাগাটা থাকে তাহলে সেই কাজটাই তো করছি। এবং আমরা যে পুজোর কাজটা করি সেটা মানে 5 দিন, 7 দিন, 10 দিন, খুব বেশি হলে 12 দিন, এর বেশি তো না। তারপর সেটা আবার ভেঙে ফেলতে হয়, সেটা সেই জায়গাটা আবার পুনরায় একই জায়গায় ফিরে আসে। কিন্তু জোনাকি যেটা আমি করেছি সেটা তো যে কোনো সময় একটা মানুষ একটু হাতে সময় আছে, জোনাকিতে গিয়ে একটু বসবো, 1 কাপ চা নিয়ে বসে অন্তত কিছুটা সময় কাটাতে পারবো। যদিও এখানে আমার মানে ডিনার থেকে লাঞ্চ সব ধরনের মানে চাইনিজ, ইন্ডিয়ান বা সব ধরনের খাবার দাবার রয়েছে, একটা দীর্ঘ সময় কাজ করে আসছি। কিন্তু এটাও তো সত্যি যে একটা সময় গিয়ে আমাকে এন্ড করতে হবে। তো তখন অন্তত নিজের জন্য আগে থেকেই একটা জায়গা তৈরি করে রাখা। আমি তো পাশেই একটা ছোট কটেজ আমার হচ্ছে, যেখানে আমি নিজেই এখানেই থেকে যাব, এরকম একটা প্ল্যান রয়েছে আমার। আর এখানে তো বেশ কিছু শিল্প সাহিত্য চর্চার একটা ছোট আখড়া তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে আমার ধারণা যে যারা এখানে আসবে জোনাকিতে তাদের অন্তত বিনোদন হিসেবে এই জোনাকি তাদের কাছে একটা প্রাসঙ্গিক হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। শালুক শালুকও এরকমই খুবই ছোট্ট একটি জায়গার ওপরে, এবং যেখানে কমার্শিয়াল কিছুই নেই আশেপাশে, সেই রকম একটা জায়গায় শালুক করে মানে আমায় অনেকে বলেছিল এরকম জায়গায় তুমি একটা প্রপার্টি করছো, এত টাকা খরচা করে, বাপরে বাস, তোমার সাহসকে ধন্যবাদ। আমি বললাম যে দাদা দেখুন, কোনো ব্যবসাই চলে না, আসলে চালাতে হয়। আর সেটা যদি কেউ একটুখানি বোঝে তাহলে আমার মনে হয় সমস্যা হবে না। আজকে সবাই জানে তমলুকে শালুক সম্পর্কে সকলের ধারণা আছে, আমি কিছু বলতে চাই না। তমলুকে বোধহয় নিশ্চয়ই সকলের রেস্টুরেন্ট বা হোটেল, সবারই হোটেল ভালো, তবে কোথাও না কোথাও শালুককে হয়তো বেশি চেনে বলে আমার ধারণা। গানের একটা লাইন আছে, ইচ্ছেগুলো যাক না হেরে, লড়াইটা হোক বীর, পথের প্রেমটা বাসা খুঁজে পাক, কিছু গতি হোক ধীর, কি লাভ মুছে পায়ের চিহ্ন, পৃথিবীটা তো গোল, বসন্ত যদি অভিমান করে, কালি দিয়ে হোক দোল, বসন্ত যদি অভিমান করে, কালি দিয়ে হোক দোল। তো মানে করোনার সময় সবাই যখন আমরা গেল করছি, তখন আমার মনে হয় যে জীবনে এগুলোও থাকার প্রয়োজন আছে আর কি, না হলে জীবনটা বড় হবে না। মানে এখানে আরও যে সব কথাগুলো যে ছিল আর কি, যে জীবনে কিছুটা ঋণ থাক, হ্যাঁ, আর শুধু হাতে শুধু আমরা রাখি পরেই ঘুরবো না, কখনো হাত খড়াও আসুক, এটা আমার গানের মানে আবেদন ছিল আর কি। আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে কলকাতার প্রচুর মানুষ আসবেন। আমার শালুক হওয়ার পর প্রচুর মানুষ আসছেন, এবং আমারই পরিচিত প্রচুর মানুষ আসছেন, বর্গভীমায় পুজো দিচ্ছে, আমার শালুকে স্টে করছে। এবং কলকাতার প্রচুর আমাদের চেনা জানা মানুষকে আমি তারাপীঠ যেতে দেখি, নিশ্চয়ই সবাই যায় সেখানে, কিন্তু তারাপীঠের তুলনায় অন্ততপক্ষে আমাদের তমলুক অনেক বেশি আকর্ষণীয়, এটা আমার বিশ্বাস। কারণ এখানে একটা বর্গভীমা মন্দির রয়েছে, এবং তাম্রলিপ্ত রাজবাটি যেটা রয়েছে সেটা তো মানে অসাধারণ একটি দর্শনীয় স্থান, যে রাজবাড়ির কথা মহাভারতের বহুবার উল্লেখ রয়েছে, এবং কি তাম্রলিপ্ত রাজা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় ছিল, সেটা একাধিকবার কিন্তু মহাভারতে উল্লেখ করা রয়েছে। প্রথম জাহাজ বন্দর তমলুক, কিন্তু তাম্রলিপ্ত বন্দর ভারতবর্ষের প্রথম, হ্যাঁ, প্রথম জাহাজ বন্দর কিন্তু তমলুক, এখনও স্টিমার ঘাট নামটা রয়েছে। তো স্বাভাবিকভাবে এরকম একটা ঐতিহাসিক জায়গা, যেখানে ক্ষুদিরামের স্মৃতিজড়িত বহু কিছু রয়েছে, মাতঙ্গিনী হাজরা স্মৃতিজড়িত অনেক কিছু রয়েছে, বাকি আমাদের বিদ্যাসাগর ছিলেন, হ্যামিল্টন স্কুলের ইন্সপেক্টর ছিলেন। তো সব মিলিয়ে তমলুক 2 দিন ঘুরে দেখার জন্য অসাধারণ একটি জায়গা। আসলে যেটা ছিল না, মানুষের ওই সাধারণ হোটেল ছিল, যে হোটেলটাও যদি একটু মনোগ্রাহী হয় তাহলে মানুষের এই মানে 1 নাইট 2 ডেজটা সুন্দরভাবে কেটে যেতে পারে। সেইটা আমার মনে হয়েছে যে এবার অপশান খুলে গেল, এবং আমার বিশ্বাস এখনই ছোট ছোট আমার এটা শুরু করার পর ছোট ছোট অনেকগুলো প্রপার্টি হতে শুরু করে দিয়েছে। এটা যত হবে তত এই জায়গাটা আরও বেশি পর্যটন প্লেস হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এবং নদীর এত সুন্দর বিউটি এখানে আমার মনে হয় যারা আসেনি মানে তারা জানতে পারবে না। মানে তমলুকের বহু মানুষ এখানে এসে
এইটুকু আসার পরে তারা রেস্টুরেন্টে এসে বসার আগে দেখে চমকে যাচ্ছে, এখানে এত সুন্দর বিউটি ছিল, কি করে হলো, এরকম মানে তাদের মুখের বক্তব্য শুনছি আর কি। মানে আমি তো মানে প্রচারের জন্য ভাবছি ট্যাগলাইন দেবো আর কি, যে গোয়া এখন তমলুকে, মানে একেবারে মিনি গোয়ার মতো একটা লুক এখানে, এত ভালো বিউটি। আর এখানে নদী তো সমুদ্রের মতো, যারা গুগল সার্চ করে দেখবেন কোলাঘাটের যে নদী, কোলাঘাটের 10 গুণ চওড়া এখানে নদী। ফলে নদীর যে সৌন্দর্য এখানে সকলকেই অভিভূত করবে বলে আমার বিশ্বাস। এখানে তো মানে রেস্টুরেন্টে মানে নদীতে এখানে যারা জেলেরা আছে প্রতিদিন মাছ হওয়ার পর, দাদা মাছ কি আছে দিয়ে দেবো, আমি হ্যাঁ দিয়ে দাও। এখানে কিন্তু তন্দুর করে ভাজা করে এমনি খাওয়ার অপশান রয়েছে, যে কেউ এসে চাইলে যে আমি এই নদীর মাছ, যে কোনো মাছ, সে ভোলা মাছ হোক, পার্শে মাছ হোক, বা ইলিশ বা ভেটকি, আমরা দিতে পারছি। আর ভালো লাগবে এখানে আসলে প্রত্যেকটা ঋতু, 6টা ঋতু আলাদাভাবে দেখা যায়। আমি তো আজকে 1 বছর ধরেই কাজটা করতে আছি। বর্ষা এর ঋতু এখানে একরকম দেখতে, এই শীতকাল এই সময় একরকম। এখন তো প্রচুর পরিচয় পাখি আসে, যদি তোমাদের কাছে লেন্স ক্যামেরা থাকে তাহলে হয়তো ধরতে পারবে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিংফিশার আছে। বর্ষাকালে তো ডলফিন, মেছো ডলফিনগুলো মানে সবাই দেখার জন্য দাঁড়িয়ে থাকে, ডিগবাজি খেতে থাকে। তো আসলে এক একটা ঋতু এক এক রকমভাবে এখানে সেজে থাকে। আর আমার ছাদ থেকে একদিকে পুরো সবুজ, চারিদিকটা সবুজ, আর একদিকে পুরো থই থই জল, মানে অদ্ভুত একটা মায়াবী পরিবেশ আছে এখানে। যারাই আসুক খুব ভালো লাগবে আমার ধারণা এটা। সবাইকে নমস্কার জানাই। অ্যাকচুয়ালি আমাদের জোনাকি ওপেনিং হয়েছে জাস্ট অনলি 15 ডেজ চলছে, তো আমরা বেসিক্যালি ফুল ফেজে তো ওপেন করে উঠতে পারিনি, এখনও আমাদের বহু কাজ চলছে। সাথে সাথে আমরা যে রুমটা এখন প্রোভাইড করছি, স্টার্টিং আমরা প্রাইস রেখেছি অ্যাপ্রক্স 3000 রুপিস, তো তার উপরেও আমরা একটা ডিসকাউন্ট একটা দিচ্ছি। আপ টু 4500 পর্যন্ত আমরা এখন ইনিশিয়ালি প্রোভাইড করছি। তো সেটা ডিপেন্ড অন কত পার্সেন্ট রুমে থাকবেন তার উপর ডিপেন্ড করে একটা চার্জ হয়, এবং যদি এক্সট্রা বেড প্রোভাইড করতে হয় তার উপরে আলাদা একটা চার্জ হয়। আমাদের ব্যাঙ্কোয়েট হল আমাদের তো হচ্ছে, এখন ইনিশিয়ালি একটা ছোট আমরা একটা কনফারেন্স হল করেছি, যেটাতে স্টার্ট করছি ইনিশিয়ালি। তো আমাদের আপ টু 3 মান্থস লাগবে টাইম। তো তারপরে আমরা বড় একটা ব্যাঙ্কোয়েট হল ওপেন করতে চলেছি, যেখানে আমাদের 1000 পার্সনের ক্যাপাসিটি অ্যাপ্রক্স থাকবে ওখানে। তো সুইমিং পুল আমাদের মোটামুটি 1 মাসের মধ্যে ওপেন হয়ে যাবে নিনজল সবাইয়ের জন্য। তো যেনারা রুমে আসবেন ওনারাও ইউজ করতে পারবেন। আর সাথে সাথে রুমের মধ্যে বাথটব তো থাকছেই, তো সেটা তো রুমে যারা থাকবেন ওনারা পাবেনই। কি কারণে জোনাকি অন্য জায়গা থেকে আলাদা? বেসিক্যালি দেখুন, এখানে আমরা যেটা প্ল্যান করেছি এখনও পর্যন্ত, যেটা আউট রিসোর্টগুলোতে থাকে না বোটিংয়ের ব্যবস্থা, যেটা রিভার সাইডে বোটিংয়ের ব্যবস্থা, তো আমরা সেটা প্ল্যান করেছি। তো এটা মোটামুটি ওপেনিং যেহেতু এই রিসেন্ট হয়েছে, তো কিছুদিন পরে আমরা আস্তে আস্তে করে ঘাটটাকে তৈরি করাবো। তো তারপরে আমাদের একটা বোটিংয়ের প্ল্যান রয়েছে, এবং পরে হয়তো ফিউচারে হয়তো প্যারাগ্লাইডিংয়ের একটা প্ল্যান আমরা করেছি। জানি না সেটা কতটা কি করতে পারবো, সেটা সবাইয়ের সাপোর্টের উপরেই থাকবে। স্টেশন থেকে কত দূরে? অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার অ্যাপ্রক্স। আর একটা যেটা, সেটা হচ্ছে আপনাদের রেস্টুরেন্টে যদি আলাদা কেউ আসতে পারে সেটা? একদম একদম একদম। যারা সাধারণ মানুষরা আছেন, যারা ধরুন রুমে থাকছেন না, বা ধরুন যারা আশেপাশে বাড়ি, এখানকার আশেপাশে বাড়ি, যারা ধরুন জাস্ট লাঞ্চ বা ডিনার বা ইভিনিং স্ন্যাক্সের জন্য একটু টাইম জাস্ট স্পেন্ড করতে আসছেন, তো ওনাদের জন্য মানে রেস্টুরেন্ট তো ওপেন থাকছেই, সব সময়ের জন্য থাকছে। এবং যারা রুম গেস্ট থাকবেন ওনাদের জন্য তো থাকবেই অবভিয়াসলি। পার্কিং এরিয়া অবভিয়াসলি অ্যাভেলেবল রয়েছে আমাদের, মানে যেহেতু নদীর পাড় এবং রিসোর্ট, তো সেই দিক থেকে আমাদের মানে পার্কিংটা এটা বলতেই হবে না, অ্যাভেলেবল পার্কিং। একটা রুমে মানে ম্যাক্সিমাম কতজন থাকতে পারে এরকম? দেখুন, আমাদের তো সবই বড় সাইজের রুম আছে, তো মোটামুটি একটা বেডে 3 জন তো মিনিমাম থাকতে পারছেই। তো সাথে সাথে এক্সট্রা বেড যদি আমরা প্রোভাইড করি, 2টো করে এক্সট্রা বেড আমরা নর্মালি দিতে পারি, তারপরেও বহু স্পেস থেকে যায় রুমের। আমাদের তো ডিজি মেশিন রয়েছেই, মানে 24 আওয়ার্স পাওয়ার থাকছেই। আমাদের সবকটা রুমই হচ্ছে রূপনারায়ণ রিভার ফেসিং রয়েছে। তো যেনারাই রুম নেবেন সবাই মানে নদীর ভিউটাকে এনজয় করতে পারবেন, এবং সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য
সেটা সবার জন্যই থাকবে, যারা রেস্টুরেন্টেও আসবেন ওনারাও পাবেন এবং যারা রুমেই থাকবেন ওনারাও পাবেন। বাড়িতে বসে বুকিং এর জন্য এই যে নাম্বারটা মানুষও দেখতে একদম, আমরা নাম্বার আপনাদেরকে অলরেডি দেওয়াই আছে, স্ক্রিনের মধ্যে চলে আসবে নাম্বারটা, তো আপনারা প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন এবং যা কিছু জানার থাকবে সবই তো বলা যায় না ভিডিওতে, তো আপনারা প্লিজ কন্ট্যাক্ট করলে আমরা সেটা জানিয়ে দেবো ওভার ফোন। সময় হলো অনেক, এবার বেরোতে হবে আমাদের কেননা ট্রেনও রয়েছে, তো ট্রেনেই যাবো, যেহেতু বাসও অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে, কলকাতা থেকে বাসও আপনারা আসতে পারেন এখানে। ট্রেনটা একটু অনেক কমফোর্ট আমি অনুভব করি, তাই জন্য আমি ট্রেনেই যাতায়াত করি। যাই হোক, কেমন লাগলো এই ট্যুর আপনাদের সেটা আমাকে অবশ্যই জানাবেন। তমলুক অনেক প্রাচীন শহর, অনেক ঐতিহাসিক জিনিসপত্র এখানে রয়েছে, মোটামুটি আপনাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করলাম। আপনারা এখানে আসলে কিভাবে থাকবেন, কি কি ফ্যাসিলিটিস রয়েছে, সাথে সাথে সাইট সিন সবই রয়েছে এই ভিডিওটার মধ্যে। চলুন আবারও পরবর্তী কোনো সফরে দেখা হচ্ছে, নতুন কোনো সফরের সাথে আপনি আমার সফর সঙ্গী হবেন। ততক্ষণের জন্য বিরতি চাইছি আমি। টাটা, ভালো থাকবেন সবাই।